আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে আমাদের তৃতীয় ডেমো ক্লাস, আমাদের হার্টের এই চ্যাপ্টারের উপরেই আমাদের তৃতীয় ডেমো ক্লাস হবে। তো যারা এখনো জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলো, আমি কিছুক্ষণ ওয়েট করব সকলের জন্য। তো সবাই তোমাদের নিজ নিজ যে ফ্রেন্ডস আছে তাদেরকে মেনশন করে দাও গ্রুপে, কমেন্ট বক্সে, প্লাস ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমি অলরেডি দেখি কতজন জয়েন করেছে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। একটু টাইম নিব আমাদের স্টুডেন্টদের সবাইকে জয়েন করানোর জন্য। ক্লাস করে মোবাইলে চার্জ দিয়ে দিই। আচ্ছা, প্রথমে একটু বলবা, আমরা ক্যামেরাটা ফিক্সেশন করে নেই। তো প্রথমে আমাকে বলবা সবকিছু ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার যখনই বলবা তখনই কিন্তু আমি ক্লাসটা মেইনলি শুরু করব। ওকে, আমরা মোটামুটি এর মধ্যে একটু কথা বলে রাখি। তোমরা অলরেডি বেশ কয়েকজন জয়েন করেছো, আমাদের একটু সময় লাগবে সবাইকে জয়েন করাতে। সো আমরা একটু ওয়েট করব। সো আমাকে একটু জানাবা যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং সবকিছু দেখা যায় কিনা। একটু কমেন্ট করবা প্লিজ। হ্যাঁ, যে 11 জন দেখতেছো সব একটু কমেন্ট করো, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আর আমি মোটামুটি ক্লাসে চলে যাব সরাসরি। আচ্ছা, আমার মনে হয় সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, আমরা ক্লাসের দিকে যেতে পারি, রাইট? তো ভিডিওটা সবাই শেয়ার করে দাও। আই রিপিট, ভিডিওটা সবাই শেয়ার করে দাও যাতে করে অনেক অনেক বেশি স্টুডেন্ট দেখতে পারে। আচ্ছা, এই মুহূর্তে বেশ কিছু স্টুডেন্ট দেখতেছে, 16 জনের মতো স্টুডেন্ট আমাদের সাথে দেখতেছে। আমার মনে হয় সবকিছু ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতে পারি, রাইট? ওকে, আমরা ক্লাসে যাচ্ছি আর আমরা অপেক্ষা করতে যাচ্ছি না, অলরেডি আমাদের বেশ কিছু সময় হয়ে গেছে। সো আই রিপিট, যারা এখনো ভিডিওটা শেয়ার করেনি তারা দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবা। ভিডিওটা যারা এখনো শেয়ার করেনি ভিডিওটা শেয়ার করে দিবা এবং সবাই একটু রিয়াক্ট দিয়ে দাও। প্রথমে আমি বলছি যে 16 জন দেখতেছে, সবাই একটা করে রিয়াক্ট দিয়ে দাও, তাহলে অনেক বেশি স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছাবে। তো আমাদের প্রথমে আমরা হার্টের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আলোচনার পূর্বে আমরা কিছু জিনিস জানবো, যে আমাদের হার্টের যে কমন ডিজিজ গুলো কি আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। দেখো, আমরা আমাদের ফার্স্ট ক্লাসে হার্টের কিছু ডিজিজ নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে অন্যতম একটা ডিজিজ ছিল কি নাম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কি ছিল? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এছাড়া আমাদের আরেকটা ডিজিজ ছিল, সেটার নাম হচ্ছে অ্যানজাইনা। নাম্বার থার্ড একটা ডিজিজের নাম ছিল হার্ট ফেইলুর। এছাড়া আমাদের আরো ডিজিজ থাকতে পারে, তবে আমরা মেইনলি এই তিনটা ডিজিজ নিয়েই কথাবার্তা বলবো। তো চলো আমরা এই তিনটা ডিজিজ নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। প্রথমে আমি বলে রাখি যে আমাদের কিন্তু আজকে আলোচ্য বিষয় হার্টের কি কি চিকিৎসা বা ট্রিটমেন্ট পদ্ধতি আছে। এছাড়া আমরা মস্তিষ্কের আরেকটা ডিজিজের কথা আলোচনা করছি, সেটা হচ্ছে স্ট্রোক। তো আমরা মোটামুটি স্ট্রোক থেকে শেষ করছিলাম, স্ট্রোক থেকেই শুরু করব আমরা, ঠিক আছে? স্ট্রোকের এই জায়গা দিয়ে আমাদের মোটামুটি এই পজিশনটা শুরু হবে, আমাদের পার্টটা। দেখো, আমাদের এইগুলো হচ্ছে মেইনলি আমাদের খুব কমন ডিজিজ। এই ডিজিজ গুলাকে একত্রে বলা হয় ভাস্কুলার ডিজিজ। একত্রে বলা হয় কি? ভাস্কুলার ডিজিজ। এখন ভাস্কুলার ডিজিজ মানে কি বলতো? ভাস্কুলার মানে হচ্ছে সহজ কথা ভেসেল। ভাস্কুলার মানে রক্তবাহিকার ডিজিজ, অর্থাৎ এই রোগগুলোর সাথে রক্তবাহিকার সম্পর্ক আছে। এই জন্য এই রোগগুলোকে আমরা বলি রক্তবাহিকা ডিজিজ। আই রিপিট, এগুলোকে বলা হয় রক্তবাহিকা ডিজিজ। তো এই যে রক্তবাহিকা ডিজিজ গুলো আমরা বললাম, তাহলে এখন মেডিকেলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি রক্তবাহিকা রোগ নয়,
এখান থেকে যে কোনো তিনটা অপশনে দিল, ধরো এটা অপশন এ, এটা বি, এটা সি, এন্ড অপশন ডি তে হয়তো বা দিল যে ডায়াবেটিস, ডায়াবেটিস, তাহলে আনসার কোনটা হবে বলো তো? আনসার হবে অপশন ডি, ডায়াবেটিস। নেক্সট দেখো, এই যে এখানে চারটা ডিজিজ বলছি, চারটা ডিজিজের মধ্যে প্রথম যে তিনটা ডিজিজ, আই রিপিট, প্রথম অর্থাৎ 1, 2 এবং 3, এই যে প্রথম তিনটা ডিজিজ আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম তিনটা ডিজিজকে বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ। প্রথম তিনটা ডিজিজকে আবার বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ। মাথায় রাখবা জিনিসগুলা, কার্ডিওভাস্কুলার ডিজিজ। আর পরে যে আরেকটা রয়েছে স্ট্রোক, এই স্ট্রোককে বলা হয় সেরেব্রোভাস্কুলার ডিজিজ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ। নামগুলো কিন্তু সুন্দর মতো খেয়াল রাখবা, সেরেব্রোভাস্কুলার ডিজিজ। তাহলে প্রথম কথা, ভাস্কুলার ডিজিজ ছিল কয়টা? ভাস্কুলার ডিজিজ এইগুলো ছিল আমাদের হার্টের তিনটা প্লাস মস্তিষ্কের স্ট্রোক, এই চারটাই কিন্তু ভাস্কুলার ডিজিজ ছিল। এই ভাস্কুলার ডিজিজকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যদি আমরা এই দিকে হিসাব করি। একটাকে বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেটার মধ্যে পড়ছে আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যানজাইনা এবং হার্ট ফেইলিউর। আর বাকি যে চতুর্থটি থাকছে অর্থাৎ স্ট্রোক, এটাকে আমরা বলছি সেরেব্রোভাস্কুলার ডিজিজ। তাহলে আমাদের এটা প্রশ্ন যদি আসে যে নিচের কোনটি সেরেব্রোভাস্কুলার ডিজিজের উদাহরণ, নিচের কোনটি সেরেব্রোভাস্কুলার ডিজিজের উদাহরণ, তাহলে আনসার কি হবে? আনসার নিঃসন্দেহে হবে অপশন ডি, স্ট্রোক। তাহলে আমরা এই পার্টটুকু বোধহয় বুঝতে পারছি। আমরা আগেই বলছি মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলতে বোঝানো হয় মেইনলি হার্ট অ্যাটাককে, অর্থাৎ অপশন 1 এ যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হার্ট অ্যাটাককে ইন্ডিকেট করবে। এবার চলো আমরা একটু সামনের দিকে এগোই। সামনের দিকে বলতে প্রথমে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আচ্ছা এই মুহূর্তে যারা আমাদের দেখতেছো, যে সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব, সবাই রিয়্যাক্ট দিয়ে দাও। আই রিপিট, সবাই রিয়্যাক্ট দিয়ে দাও, যাতে করে আরো অনেক বেশি স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছায়। ঠিক আছে, সবাইকে বলবো রিয়্যাক্ট দিয়ে দাও। তো চলো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। এবার আমাদের হার্ট বিষয়ক যে চিকিৎসা পদ্ধতি, দেখো আমাদের হার্ট নিয়ে যে সকল চিকিৎসা ব্যবস্থা বা হার্ট বিষয়ক চিকিৎসা যে বিদ্যা আমরা বলি, হৃৎপিণ্ড বিষয়ক বা এর সংশ্লিষ্ট বিষয়ক রোগ সংশ্লিষ্ট চিকিৎসা যে পদ্ধতিটা আছে, আই রিপিট, রোগ সংশ্লিষ্ট যে চিকিৎসা পদ্ধতি আছে সেটাকে কি বলি আমরা? কার্ডিওলজি বলি, কার্ডিওলজি বলে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। রুমেন বুঝতে পারছো তুমি? ওকে, এই যে এখানে খেয়াল করে দেখো যে হার্ট বিষয়ক যে রোগ সংশ্লিষ্ট চিকিৎসা পদ্ধতি সেটাকে আমরা বলতেছি কি? কার্ডিওলজি, রাইট? ওকে, কার্ডিওলজি। আরো একটা জিনিস আছে যেটাকে বলা হয় কার্ডিয়াক সার্জারি, আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় কার্ডিয়াক সার্জারি। এই জিনিসটা কি? আমাদের হৃৎপিণ্ডে যদি কোনো ধরনের রোগ হয়, সেটা যখন অপারেশনের মাধ্যমে যে পদ্ধতিতে, সেই শল্য চিকিৎসার মাধ্যমে, অর্থাৎ সহজ কথায় বলতে পারি হার্ট বিষয়ক যে শল্য চিকিৎসা পদ্ধতিকে বলা হয়, হার্ট বিষয়ক অপারেশনাল যে সিস্টেম বা শল্য চিকিৎসা পদ্ধতি কে বলা হয় হচ্ছে আমাদের কার্ডিয়াক সার্জারি। আমাদের হার্টের রোগের জন্য এই দুই ধরনের ডাক্তারকে আমরা দেখাইতে পারি। কার্ডিওলজি নিয়ে যারা পড়াশোনা করেন তাদেরকে বলা হয় কি? কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট। আর কার্ডিয়াক সার্জারি নিয়ে যারা পড়াশোনা করেন তাদেরকে বলা হয় কার্ডিয়াক সার্জন, কার্ডিয়াক সার্জন। একজন খুব বহুল প্রচলিত ইন্ডিয়ান একজন কার্ডিয়াক সার্জন আছে, তোমরা নিশ্চয়ই নাম জানো, ডক্টর দেবী শেঠি, ডক্টর দেবী শেঠি। ইনি চমৎকার একজন ডক্টর, কার্ডিয়াক সার্জন কিন্তু। আমরা এইগুলো জানলাম। এবার আমরা একটু সামনের দিকে অগ্রসর হব তোমাদেরকে আরো একটু ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য। আমি আবারও বলছি, যারা ক্লাসগুলো দেখতেছে একটু রিয়্যাক্ট দিয়ে দিবা, যাতে করে মোটামুটি সবাই এই ক্লাসটা দেখতে পারে। 16 জন দেখতেছো, সবাই একটু রিয়্যাক্ট দাও, তাহলে আমার মনে হয় ক্লাস নিতে আমারও ভালো লাগবে, যে না তোমরা সবাই ক্লাসটা উপভোগ করতেছো। এবার আসি
আমরা এই জায়গাগুলো মুছে দিচ্ছি। আর রুমেন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। বুঝতে না পারলে আমাদের জিজ্ঞেস করো, ঠিক আছে? এবার দেখো আমাদের পরবর্তী যে অংশ, এই পরবর্তী অংশে আমরা জানবো সেটা হচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা হইতে পারে। তো এই সমস্যাগুলোর জন্য আমাদের বেশ কয়েক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। তার মধ্যে আমাদের প্রথমে একটা কথা জেনে নিই যে আমাদের প্রতি 20 সেকেন্ডে, প্রতি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, 20 সেকেন্ডে রক্ত একবার সমগ্র দেহ অতিক্রম করে। প্রতি 20 সেকেন্ডে দেহের সমগ্র রক্ত একবার, মানে প্রতি 20 সেকেন্ডের মধ্যে রক্ত একবার সমগ্র দেহ প্রদক্ষিণ করে। এই ইনফরমেশনটা একটু জেনে নিবা, এটা আলিম স্যারের বইয়ে আছে। তোমাদের কিন্তু আমি আবারও বলছি, তোমাদের কিন্তু একাধিক বই পড়তে হবে না, তোমরা শুধুমাত্র গাজী আজমল স্যারের বইটা পড়বা। আর আমাদের এই যে ব্যাচে, প্রাইভেট ব্যাচে যে কোচিংটা, এইখানে আমরা কিন্তু যে অতিরিক্ত ইনফরমেশন অন্য বইয়ের প্রয়োজন সেগুলো আমরা সার্চ করব। সো এই ইনফরমেশনটা আমরা জানলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে পেস মেকার নিয়ে আলোচনা করা। কি নিয়ে আলোচনা করা? পেস মেকার নিয়ে আলোচনা করা। দেখো পেস মেকার নিয়ে আলোচনা করার আগে আমরা একটু কথা জানবো পেস বোলার কারা। এখানে দেখো একজনের নাম লেখা আছে, নাম হচ্ছে শোয়েব আক্তার, রাইট? শোয়েব আক্তার কিন্তু পাকিস্তানি একজন ফাস্ট বোলার বা পেস বোলার ছিলেন। উনি প্রচন্ড গতিতে বল করতে পারতেন এবং বিশ্বের সব থেকে দ্রুততম গতির যে বল সেটা কিন্তু ছোড়েন আমাদের পাকিস্তানি শোয়েব আক্তার। সো উনি দেখো পেস বোলার কেন বলা হতো, তার মানে উনার বলে গতি আছে। উনার বলে কি আছে? গতি। তাহলে একদম সহজ কথাই বলতে পারি পেস মানে কি? পেস মানে গতি। পেস মানে কি? গতি। আর মেকার মানে কি? যে কোনো কিছু তৈরি করে তাকে বলা হয় মেকার। তাহলে পেস মেকার মানে যে গতি তৈরি করে তাকে বলা হয় পেস মেকার। তাহলে আমরা বলতে পারি যে হার্টের ক্ষেত্রে পেস মেকারটা কি? হার্টের যে স্পন্দনের জন্য বা হার্টের রক্ত প্রবাহ সচল রাখার জন্য হার্টের যে গতিটা তৈরি হয়, সেই গতি তৈরিটাকেই বলা হয় পেস মেকিং। আর এই গতিটা তৈরির কাজ যে করে তাকে বলা হয় পেস মেকার। কারণ হার্টে কিন্তু তোমার প্রথমে একটা গতি তৈরি হইতে হবে, তা না হইলে কিন্তু হার্ট ঠিকমতো চলতে পারবে না। সো হার্টের এই গতি তৈরি করার যে কাজটা করে তাকেই আমরা হার্টের পেস মেকার বলি। এখন দেখো প্রাকৃতিক ভাবে কিন্তু আল্লাহ তাআলা আমাদের হার্টে কিন্তু একটা পেস মেকার দিয়ে রাখছেন। দেখো আল্লাহ তাআলা কিন্তু অনেক বড় একটা রহমত এখানে। এই যে পেস মেকার, এইখানে এই যে রাইট অ্যাট্রিয়াম না দেখতেছো, এই রাইট অ্যাট্রিয়ামে একটা মানে কৃত্রিম ভাবে, মানে সরি প্রাকৃতিক ভাবে একটা পেস তৈরি করার একটা জিনিস থাকে। সেই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় এসএ নোড। এসএ নোড, আই রিপিট, এসএ নোড। তাহলে পেস মেকারের কাজটা করে কে? আমাদের হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে পেস মেকারের কাজ করে হচ্ছে এসএ নোড। যেহেতু এসএ নোড প্রাকৃতিক ভাবে আল্লাহ প্রদত্ত সৃষ্টি, এই জন্য এসএ নোডকে বলা হয় প্রাকৃতিক পেস মেকার। আই রিপিট, এসএ নোডকে বলা হয় প্রাকৃতিক পেস মেকার। এখন দেখো এইটা তো আমরা প্রাকৃতিক পেস মেকার বললাম, আর কি কোন ধরনের পেস মেকার আমাদের হৃৎপিণ্ডে বা হার্টে থাকতে পারে, বা থাকলেও সে কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো আমাদের হার্টে তো এসএ নোডকে আমরা প্রাকৃতিক পেস মেকার বললাম। এখন এর অবস্থানটা জানতে হবে। এসএ নোডটা কই থাকে? এসএ নোডটা থাকে ডান অ্যাট্রিয়ামে। কোথায় থাকে? এসএ নোড থাকবে ডান অ্যাট্রিয়ামে। তো তাহলে এইটুকু আমরা জানলাম যে এসএ নোডকে আমরা বলি প্রাকৃতিক পেস মেকার এবং সেটার অবস্থান কোথায়? সেটার অবস্থান হচ্ছে ডান অ্যাট্রিয়াম। এবার আমাদের পরবর্তী অংশে আমরা যাব। দেখো এই যে এসএ নোডটা আমাদের এই কাজ করলো, এছাড়া কি আর কোনো সমস্যা বা আর কোনো ধরনের পেস মেকার আমাদের হার্টে আছে? হ্যাঁ, হার্টে আরেকটা নোড আছে যেটাকে আমরা বলি এভি নোড। আই রিপিট, একটা নোড আছে যেটাকে বলি এভি নোড। তোমাদের তার আগে একটু ক্লিয়ার করি, এসএ মানে কি? এসএ মানে সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো অ্যাট্রিয়াল নোড, ঠিক আছে? সাইনো অ্যাট্রিয়াল নোডকে বলা হয় এসএ নোড, ঠিক আছে? কেন? দেখো এটা কিন্তু অ্যাট্রিয়ামে, অর্থাৎ ডান অ্যাট্রিয়ামেই থাকতেছে, এই জন্য নামটা হয়ে গেছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এভি নোড কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, অর্থাৎ অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের সাথে সম্পর্ক স্থাপন করে এই নোডটা, এই জন্য একে বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। তো এই এভি নোডটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। কি বলা হয়? সংরক্ষিত
পেসমেকার বা রিজার্ভ পেসমেকারও আমরা বলি, অথবা রিজার্ভ পেসমেকার বলতে পারি আমরা। তো দুইটা নামই আমাদের জানতে হবে, রিজার্ভ পেসমেকার। তা এখন আমাদের প্রশ্ন আসতে পারে কাকে সংরক্ষিত পেসমেকার বলা হয়? আনসার হবে কি? আনসার হবে নিঃসন্দেহে এভি নোড। এখন এই পেসমেকারটার কাজ কি? এটাও কিন্তু আল্লাহ প্রদত্ত দেওয়া। এই পেসমেকারটার কাজ হচ্ছে যদি কোনো কারণে আমাদের এসএ নোডের সমস্যা হয় বা এসএ নেট পর্যাপ্ত পরিমাণে সিগন্যাল না পাঠাইতে পারে, তখন এই এভি নোডের মাধ্যমে বা এভি নোড থেকে আমাদের সিগন্যাল উৎপাদনের একটা প্রচেষ্টা চলে। এই জন্য এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত পেসমেকার। তা আমার মনে হয় এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, যারা এখনো রিয়াক্ট দাও নাই দ্রুত রিয়াক্ট দিয়ে দাও, যাতে করে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায়। আলহামদুলিল্লাহ অনেকে দেখতেছো। দেখো আমার কিন্তু, আমি আবারও বলছি যে এই যে তোমরা হয়তো সকালে ক্লাস নিলে কম স্টুডেন্ট দেখে, কারণ অনেকে এই সময় ঘুমায়। বাট তোমরা যারা এই যে দেখতেছো না, তোমরা যদি এটা মনোযোগ দিয়ে করো এবং খাতায় একটু নোটস করে নাও, দেখবা যে তোমাদের যে বেনিফিটটা হবে এটা কেউ নিতে পারবে না আলহামদুলিল্লাহ। সো তাহলে এটুকু আমরা করলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে এই পেসমেকারটার যদি কোনো সমস্যা হয় কি হবে? এই পেসমেকারের কাজ কি দেখো তো। আমাদের কিন্তু কি সমস্যা হবে সেটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো। কিভাবে নিজেরা বুঝতে পারবো? পেসমেকার মানে কি, অর্থাৎ এইখান থেকে একটা স্পন্দন, ধরো রাইট অ্যাট্রিয়াম থেকে একটা স্পন্দন যাবে কোথায়? রাইট ভেন্ট্রিকলে, রাইট। এখন বিষয়টা হচ্ছে যখন আমাদের অ্যাট্রিয়ামে একটা পেস হয়তো সময় লাগতে, হয়তো ধরো 0.1 সেকেন্ড সময় লাগে একটা পেস তৈরি হইতে, একটা পেস তৈরি হতে 0.1 সেকেন্ড সময় লাগলো। এখন দেখা গেল পেসমেকার ঠিক মতো কাজ করতেছে না। পেসমেকার যদি ঠিক মতো কাজ না করে তাহলে কি হবে বলো তো? সময়টা কি হবে? সময়টা বেশি লাগবে নতুবা সময়টা কম লাগবে। হয়তো আগে 0.1 সেকেন্ড লাগতো, এখন পেসমেকারে যেহেতু সমস্যা হয়েছে তখন কি হচ্ছে, হয়তো বা কখনো লাগতেছে 0.2 সেকেন্ড, কখনো 0.3 সেকেন্ড, কখনো বা 0.01 সেকেন্ড। অর্থাৎ এক এক সময় পেস তৈরি করতে এক এক রকম সময় লাগতেছে। অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে যেতে সময় যা নরমালি লাগতো, নরমালের থেকে কম বা বেশি লাগতেছে। আই রিপিট, নরমালের থেকে কম বা বেশি লাগতেছে। অর্থাৎ এমন বলতে পারি, আমি যদি একটা গ্রাফ দেখাই, এটা হয়তো নরমাল ছিল, এখন যেহেতু সময় কিছুক্ষণ পরে হয়তো পেসটা এরকম আসলো, কিছুক্ষণ পরে আবার এইরকম আসলো, কিছুক্ষণ পরে আবার এরকম আসলো। অর্থাৎ একবার হয়তো পেস তৈরি করতে বেশি সময় লাগতেছে, আর একবার হয়তো কম লাগতেছে, আবার আরেকবার অনেক বেশি লাগতেছে, আর একবার কম লাগতেছে। এই যে দেখো, একবার পেস তৈরি করতে যা সময় লাগতেছে পরের বার ঠিক ওরকম লাগতেছে না। অর্থাৎ এটা কি বলতে পারি? এইটাকে কি নিয়মিত বলবো না অনিয়মিত পেস মেকিং বলবো বলো তো? এটাকে নিয়মিত পেস মেকিং বলবো নাকি অনিয়মিত পেস মেকিং বলবো? এটাকে অবশ্যই বলবো আমরা অনিয়মিত পেস মেকিং। কি বলবো? অনিয়মিত পেস মেকিং, অনিয়মিত পেস মেকিং। তো এইরকম অনিয়মিত পেস মেকিং, অর্থাৎ কখনো স্বাভাবিকের থেকে দ্রুত গতিতে বা কখনো স্বাভাবিকের থেকে ধীর গতিতে হয়, সেই ধরনের পেস যদি তৈরি হয় তখন সেই কন্ডিশনটাকে কি বলে বলতে পারবা? সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যারিদমিয়া। কি বলা হয়? অ্যারিদমিয়া। অর্থাৎ অ্যারিদমিয়াতে আমাদের অনিয়মিত পেস মেকিং দেখা যায়। কখনো পেস তৈরি হইতে বেশি সময় লাগে, আবার কখনো পেস খুব কম সময়ে তৈরি হয়। এই জন্য অ্যারিদমিয়াকে বলা হয় অনিয়মিত পেস মেকিং এর ফলাফল। তাইলে এখন আমরা বুঝলাম যে অ্যারিদমিয়া হয় কোন জায়গায় সমস্যা হইলে। অ্যারিদমিয়া হয় আমাদের এসএ নোডের সমস্যা হইলে। অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক পেসমেকার আছে তাতে যদি কোনো সমস্যা হয় তাহলে কোন রোগ দেখা দিতে পারে? তখন হার্টে অ্যারিদমিয়া দেখা দিতে পারে। এভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো ডিপ থেকে একটু ঘুরায় আসবে। বইয়ে কিন্তু সরাসরি এভাবে কিন্তু কথাগুলো লেখা নাই, তোমাকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। সো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই পার্টটা বুঝতে পারছো। সো যারা এখন, আমি আবারও বলছি, যারা এখনো রিয়াক্ট দাও নাই দ্রুত রিয়াক্ট দিয়ে দাও। ইনশাআল্লাহ ক্লাসগুলো চমৎকার একটা ক্লাস হচ্ছে, আমরা একটা মেগা ক্লাস নিব ইনশাআল্লাহ, যতক্ষণ পারি ইনশাআল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এইটুকু আমরা বুঝলাম। এবার আমাদের কাজ হচ্ছে, তাহলে এখন আমাদের যে হার্ট রেটটা, দেখবা তোমরা কিন্তু অনেকে ইসিজি পেপার দেখছো তাই না? তোমাদের অনেকের হয়তো বাসায় ইসিজি করতে হয়। তো ইসিজি এরকম দেখবে একটা গ্রাফ থাকে, আমরা যে গ্রাফ পরীক্ষার খাতায় টাতায় ব্যবহার করি না, এরকম দেখবে একটা গ্রাফিক্যাল একটা বিষয় থাকে, ঠিক আছে? তো এই ইসিজি কিন্তু অনেকে বুঝো না, বোঝার তোমাদের প্রয়োজন নাই, কিন্তু
তোমাদের এই যে ইসিজি এটা কেন দেয়, এটা আসলে কি নির্ণয় করে বলতো? এটা কিন্তু নির্ণয় করে যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত যাইতে কত সময় নিচ্ছে, আবার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত আসতে কত সময় নিচ্ছে। সেই জিনিসগুলোই কিন্তু আমাদের ইসিজি পেপারের মাধ্যমে কিন্তু আলটিমেটলি সেই জিনিসগুলোই কিন্তু আমাদের উল্লেখ করা হয়, ঠিক আছে? এখানে কিন্তু অন্য কিছু আমাদের দেয়া হয় না। সো এটা মাথায় রাখবা যে এইগুলো হচ্ছে আমাদের মেইন কাজ। এবার দেখো আমাদের এই যে অ্যারিথমিয়া হইলে, অ্যারিথমিয়া যদি হয় তাহলে অ্যারিথমিয়া এই সমস্যা হয়েছে কোথায় বলতো? অ্যারিথমিয়াতে সমস্যা হয়েছে আমাদের পেসমেকারে। তাহলে পেসমেকার যেহেতু নষ্ট বা পেসমেকারের সমস্যা হয়েছে, তাহলে এখন কি প্রয়োজন বলতো? তাহলে এখন পেসমেকার লাগাইতে হবে। তার মানে কি করতে হবে? পেসমেকার প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ তার বডিতে পেসমেকার দিতে হবে, হার্টের ভিতরে পেসমেকার প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন না বলে বলতে পারি আসলে পেসমেকার তাকে দিতে হবে বা পেসমেকার তার হার্টে সংযুক্ত করতে হবে। সো এই পেসমেকার সংযুক্ত করে, এই যে দেখো আমি এখানে একটা চিত্র রেখেছি যে এটা একটা পেসমেকার সংযুক্ত করা রয়েছে হার্টে। তো এখন পেসমেকারটা কিভাবে সংযুক্ত করে, কে এই নিয়ে প্রথম গবেষণা করেন, সেইগুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? এইটা আসলে হার্টের রোগটাকে আমরা বলি 1 নম্বর ঘাতক ব্যাধি। বিশ্বব্যাপী সব থেকে মৃত্যুর বেশি কারণ হচ্ছে এই হার্ট অ্যাটাক, সব থেকে বেশি কারণ। এবং যারা বেশি মানে খাওয়া দাওয়া করে চর্বি জাতীয় খাবার, কম পরিশ্রমী, তাদের কিন্তু এই হার্টের সমস্যাগুলো বেশি হয়। তো এখন দেখো হার্ট না, আমি আবারও বলছি যে এই নিয়ে এই সমস্যাগুলোর কারণে আমাদের এটাকে বলা হয় হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্টের যে রোগ আছে এটাকে হার্টের রোগকে 1 নম্বর ঘাতক ব্যাধি বলা হয়। 1 নম্বর ঘাতক ব্যাধি বলা হয়। এটা একটু মার্ক করে নিও, খুব ইম্পর্টেন্ট একটা কথা। এই যে পেসমেকার প্রতিস্থাপন করলো, পেসমেকার সর্বপ্রথম প্রতিস্থাপনযোগ্য পেসমেকার যে আবিষ্কৃত হয় বা বডিতে প্রতিস্থাপন করা হয় সেটা হচ্ছে 1969 সালে। যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান চলতেছে তখন অন্যদিকে দুইজন ডাক্তার কি করতেছেন? মানুষকে বাঁচানোর এক অভ্যুত্থান কিন্তু চালাচ্ছেন। এদিকে স্বাধীনতার অভ্যুত্থান, ওদিকে মানুষ বাঁচানোর জন্য হৃৎপিণ্ডের ভিতরে পেসমেকার স্থাপনের এক গণ অভ্যুত্থান। তো এখানে এটা করার জন্য দুইজন ডাক্তার এখানে কাজ করেন। একজনের নাম উইলিয়াম, আরেকজনের নাম উইলসন। উইলিয়াম চার্ডাক বলি আমরা, উইলিয়াম চার্ডাক, এবং আরেকজনের নাম উইলসন। তার সাথে আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি উইলসন গ্রেট ব্যাথ, ঠিক আছে? এই দুইজন মানুষ, উইলিয়াম এবং উইলসন, এরা সর্বপ্রথম মানুষের বডিতে প্রতিস্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কার করেন 1969-এ। তাহলে আমরা এখান থেকে জানলাম যে কিভাবে কি হয়। তো এবার চলো আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। আমাদের পেসমেকারটা আমরা কিভাবে প্রতিস্থাপন করব এবং এই জিনিসগুলো কেমনে কি কাজ করে সেটা একটু জানার চেষ্টা করব। দেখো পেসমেকারের কাজ কি? পেসমেকারের কাজ সহজ কথা, আমাদের এই হার্টে যে সিগন্যাল, এই সিগন্যাল তৈরি করা পেসমেকারের কাজ। তো যেহেতু আমাদের কৃত্রিম যে পেসমেকার আমরা সংযুক্ত করি, এই কৃত্রিম পেসমেকারের আরেকটা নাম হচ্ছে যান্ত্রিক পেসমেকার। কি নাম? কৃত্রিম পেসমেকারের আরেকটা নাম হচ্ছে যান্ত্রিক পেসমেকার বলি, কারণ ওইটা তো এক ধরনের যন্ত্র, তাই না? এই জন্য ওইটাকে আমরা বলি যান্ত্রিক পেসমেকারও বলি। সো এখন আমাদের এই যে যান্ত্রিক পেসমেকারে কি কি জিনিস থাকে সেটা একটু আমরা একটা পেসমেকারে যদি বলি কি কি উপাদান থাকবে সেটা একটু জানবো। প্রথম কথা, এটা যেহেতু একটা যন্ত্র চলার জন্য কি লাগে বলতো? যন্ত্র চলার জন্য অবশ্যই একটা ব্যাটারি লাগবে, রাইট? সো যান্ত্রিক পেসমেকার চালানোর জন্য একটা ব্যাটারি লাগে। আচ্ছা, আমাদের বডির ভিতরে যদি কোনো ব্যাটারি থাকে সেই ব্যাটারিটা কেমন হবে বলতো? সেই ব্যাটারিটা মেইনলি হবে লিথিয়ামের ব্যাটারি। কি বললাম? পেসমেকারের যে ব্যাটারি সেটা হবে লিথিয়ামের ব্যাটারি। তো এখান থেকে একটা ইনফরমেশন আমাদের জেনে নিতে হবে, এটা হচ্ছে কি লিথিয়াম ব্যাটারি, নন রিচার্জেবল ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি কি ধরনের ব্যাটারি? এটা হচ্ছে নন রিচার্জেবল, কেমিস্ট্রির জিনিস কিন্তু আমরা এখানে একটু রিলেট করলাম, নন রিচার্জেবল ব্যাটারি। কারণ মানব দেহে যে ব্যাটারি দিবা সেটারে কি তুমি নতুন করে কারেন্টের সাথে প্লাগ লাগায় চার্জ দিতে পারবা ইলেকট্রিসিটির সাথে? দিস ইজ নট পসিবল। সো লিথিয়াম ব্যাটারি লাগবে। আর কি লাগবে? যান্ত্রিক পেসমেকারে আরো থাকবে আমাদের বেশ কিছু আমাদের কম্পিউটারাইজড জেনারেটর থাকবে। এখানে কম্পিউটারাইজড জেনারেটর থাকবে।
মোটামুটি এইগুলো এবং কিছু তার থাকবে, কিছু শীর্ষে কিছু তার থাকবে, তার থাকবে। তো তাইলে মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের এই যে সেন্সর থাকবে, তার সেন্সর যুক্ত তার, লিথিয়াম ব্যাটারি, যান আর একটা কম্পিউটারাইজ জেনারেটর, এই জিনিসগুলো থাকবে। তো দেখো এই যে আমাদের যে সেন্সর যুক্ত বললাম, এগুলো কিন্তু এই তারগুলো কি হবে, অবশ্যই সেন্সর যুক্ত তার থাকবে। কি তার? সেন্সর যুক্ত। কারণ আমি যে তারটা দিলাম সেই তারটা যদি সংবেদী না হইতে পারে তাহলে তো হবে না। তো এইখানে দেখো আমাদের এই যে লিথিয়াম ব্যাটারিটা থাকে, এইটার মেয়াদ সাধারণত 5 থেকে 10 বছরের মতো হয়। কত? 5 থেকে 10 বছরের মতো হবে। অর্থাৎ একটা পেসমেকার দিলে সেটা মোটামুটি 5 থেকে 10 বছর চলতে পারে। দেখো এখানে যে শীর্ষে সেন্সর যুক্ত তার থাকে, পেসমেকারে যে তার থাকে, পেসমেকারের তারকে বলা হয় লিড। কি বললাম? পেসমেকারের তারকে বলা হবে লিড। এই ইনফরমেশন গুলো মাথায় রেখো। পেসমেকারের তারকে কি বলে? পেসমেকারের তারকে বলে লিড। এই রুমেন না বুঝতে পারলে আমাদের জিজ্ঞেস করো, ঠিক আছে? তো পেসমেকারের তারকে আমরা কি বলি? লিড। তো এবার গেল এই যে এছাড়া কি থাকবে? শীর্ষে সেন্সর যুক্ত, সেন্সর যুক্ত যে জিনিসটা থাকে, এই সেন্সরকে বলা হয় হচ্ছে ইলেকট্রোড। সেন্সরকে কি বলা হয়? ইলেকট্রোড বলা হয়, ইলেকট্রোড বলা হয়। তাহলে দেখো এই ইনফরমেশন গুলো আমরা জানবো যে পেসমেকারের তারকে কি বলি? পেসমেকারের তারকে বলি লিড। সেকেন্ড, পেসমেকারের যে তারের সাথে যে সেন্সর যুক্ত থাকে, এই সেন্সরকে কি বলি? সেন্সরকে বলা হয় ইলেকট্রোড। এখন ইলেকট্রোডটা কি? দেখবা কখনো ইসিজি করতে গেলে মানুষের গায়ের ভিতরে প্রায় 12টার মতো তার এরকম ভাবে লাগায়। ওই যে লাগায় যে জিনিসটা আমাদের বডিতে স্পর্শ করে রাখে, যে জিনিসটা এঁটে ধরে রাখে, ওইটাই হচ্ছে আমাদের মেইনলি ইলেকট্রোড। তো দেখো আমরা সামনের দিকে যাব। আমি আবারও বলছি, যারা এখনো রিয়্যাক্ট দাওনি দ্রুত একটু রিয়্যাক্ট দিয়ে দাও, ঠিক আছে? সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও, আর একটু কেয়ার রিয়্যাক্ট দাও, ঠিক আছে? দেখো এত সুন্দর করে ক্লাস নেওয়ার পরেও হয়তো বা কেউ কেউ একটু মানে বিষয়টাকে একটু দিচ্ছে, দুই একজন একটু কেয়ার রিয়্যাক্ট দিয়ে দাও। এই যে যারা হয়তো বা এই জিনিসটাকে ফান ভাবে নিচ্ছে, আমি খারাপ ভাবে, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, দ্যাটস এনাফ। দেখতে বা সুন্দর লাগতেছে, তোমরা তো বুঝো আসলে সবকিছু। দেখো আমরা এবার সামনের দিকে যাই। এবার আমাদের কাজ হচ্ছে যে এই তো আমরা জানলাম। এবার আমরা অবশ্যই, আমি আবারও বলছি, যারাই দেখতেছে সবাই একটা করে রিয়্যাক্ট দিয়ে দাও, লাভ অথবা কেয়ার, লাভ রিয়্যাক্ট অথবা কেয়ার রিয়্যাক্ট দিয়ে দাও, তাহলে অনেকের কাছে পৌঁছাবে। এবার আমরা পরবর্তী অংশে যাব। আমরা এগুলো তো মোটামুটি জানলাম, এখন এই পেসমেকার কয় ধরনের হয়, কিভাবে কি করতে হয় সেটা একটু জানবো। দেখো পেসমেকার কত ধরনের হবে সেটা ডিপেন্ড করে তারের উপর। পেসমেকারের যে লিড থাকে না, লিডের সংখ্যার উপর ডিপেন্ড করে কত ধরনের হবে। আই রিপিট, লিডের সংখ্যার উপর ভিত্তি করে পেসমেকারকে ভাগ করা হয়। তো লিডের সংখ্যার উপর ভিত্তি করে পেসমেকারকে 3টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 একটাকে বলা হয় এক প্রকোষ্ঠ পেসমেকার। কি বলি? এক প্রকোষ্ঠ পেসমেকার, এক প্রকোষ্ঠ পেসমেকার। এখন এই জিনিসটা কি? দেখো এই জিনিসটা এক প্রকোষ্ঠ পেসমেকারের কথা আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে নাম্বার 1, প্রকোষ্ঠ মানে কি? প্রকোষ্ঠ মানে চেম্বার। আমরা জানি আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ থাকে। কি কি? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম অথবা লেফট ভেন্ট্রিকল। এই 4 ধরনের প্রকোষ্ঠ আমাদের হৃৎপিণ্ডে থাকে। এখন এক প্রকোষ্ঠ পেসমেকার মানে কি? পেসমেকারটার তারটা সংযুক্ত থাকবে কি? পেসমেকারের যে লিড, এই লিডটা এই যে 4টা জিনিস, এই 4টা জিনিসের যে কোনো একটাতে সংযুক্ত থাকবে। এখন যে কোনো একটা বলতে আমি কিন্তু যে কোনো জায়গায় বসাইতে পারবো না। সেই যে কোনো একটা কি? এই পেসমেকারটার ক্ষেত্রে এই যে পেসমেকারের যে তারটা দেখতেছো, এই তারটা আমার কোথায় বসছে? হয় রাইট অ্যাট্রিয়ামে বসতে পারে, একটাই তার যাবে। আই রিপিট, এক প্রকোষ্ঠ পেসমেকারে কয়টা তার থাকবে? একটাই লিড থাকবে, একটাই লিড বা তার থাকবে। তো এই যে একটা লিড বা তারের কথা আমরা বলতেছি, এই লিড বা তার এটা কই যাবে বলতো? ডান অ্যাট্রিয়ামে বসবে না ডান ভেন্ট্রিকলে বসবে? এখন এই একটা লিড ডান অ্যাট্রিয়ামে সংযুক্ত হইতে পারে অথবা ডান ভেন্ট্রিকলে সংযুক্ত হইতে পারে। রাইট অ্যাট্রিয়াম অথবা রাইট ভেন্ট্রিকলের যে কোনো একটাতে এই লিডটা যাবে, যেহেতু তার কয়টা? একটা তার। সো হয় রাইট অ্যাট্রিয়ামে যাবে নতুবা রাইট ভেন্ট্রিকল, দুইটার যে কোনো একটাতে যেতে পারে। এটাকে আমরা বলি এক প্রকোষ্ঠ পেসমেকার। কি বলি? এক প্রকোষ্ঠ পেসমেকার। দেখো আমরা একটু সামনের দিকে যাই।
আই রিপিট, যারা এখনো রিয়াক্ট দাও নাই তারা রিয়াক্ট দিয়ে দাও। সেকেন্ড হচ্ছে কি, দুই প্রকোষ্ঠ পেসমেকারের কথা যদি বলি, দুই প্রকোষ্ঠ পেসমেকারটা কি, বা দ্বি প্রকোষ্ঠ পেসমেকার যেটাই বলি আমরা, দেখো নাম্বার 2 হচ্ছে দ্বি প্রকোষ্ঠ পেসমেকার, রাইট? দ্বি প্রকোষ্ঠ পেসমেকার। তো আমাদের দ্বিপ্রকোষ্ঠ পেসমেকারে কি ঘটবে? দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার নামটা শুনেই বুঝতে পারতেছো এখানে লিড কয়টা থাকবে? এখানে লিড থাকবে দুইটা। কয়টা লিড? দুইটি লিড থাকবে, দুইটি লিড থাকবে। যেহেতু দুইটি লিড থাকবে এজন্য এটার নাম হইছে কি, দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার, রাইট? তো এই দুইটি লিডের মধ্যে এখন এই দুইটা তার কোথায় বসবে? রাইট অ্যাট্রিয়ামে বসবে নাকি রাইট ভেন্ট্রিকলে? কোথায় যাবে? এটা পেসমেকার, দেখো দুইটা তার আসলো। হ্যাঁ, যখন আমাদের দ্বিপ্রকোষ্ঠ পেসমেকারে দুইটা লিড থাকবে, এই দুইটা লিডের মধ্যে একটা লিড যাবে হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়ামের সাথে সংযোগ থাকবে, আর আরেকটা লিড সংযোগ থাকবে রাইট ভেন্ট্রিকলের সাথে। আই রিপিট, একটা লিড সংযুক্ত থাকবে রাইট অ্যাট্রিয়ামের সাথে, প্রথমে যে একটা, আর আরেকটা লিড সংযুক্ত থাকবে রাইট ভেন্ট্রিকলের সাথে। তো তাহলে দ্বিপ্রকোষ্ঠ যে আমাদের পেসমেকার তাতে লিড থাকবে কয়টা? দুইটা লিড থাকবে। তার মধ্যে একটা সংযুক্ত থাকবে কোথায়? ডান অ্যাট্রিয়ামে, আর আরেকটা সংযুক্ত থাকবে কোথায়? ডান ভেন্ট্রিকলে। সো এই পর্যন্ত মনে হয় আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারে যাব। আই রিপিট, সবাই একটু ভিডিওটা শেয়ার এবং রিঅ্যাক্ট দিয়ে দাও। যে কয়জনই দেখতেছো সবাই একটু শেয়ার এবং রিঅ্যাক্ট করে দাও। সবাই রিঅ্যাক্ট দাও প্লিজ, আমার তাহলে ভালো লাগবে, অনেকের কাছে পৌঁছাবে। একটা রিঅ্যাক্ট দিতে রে বাবা। তো দেখো, দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার গেল, এবার হচ্ছে আমরা জানবো ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার। ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার, এখন এই ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারটা কি দেখি আমরা, চলো। নাম্বার 3 দেখো, ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার। এখন তোমরা কিন্তু নিজেরাই আমাকে বলে দিবা যে আসলে এই ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারে কতটা লিড থাকতে পারে, ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারে কতটা লিড থাকবে। আচ্ছা সবাই কমেন্ট করো তো, ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারে কয়টা লিড থাকবে? একটু কমেন্ট করো দেখি আমরা। দেখো আমি একটু সময় নিচ্ছি, দেখি সবাই একটু কমেন্ট করো, ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারে কয়টা লিড থাকবে। আমার মনে হয় আমার স্টুডেন্টরা যারা এই ক্লাসটা করতেছো তারা সবাই বুঝতে পারতেছো। একটু দাও, একটু হচ্ছে আমাদের এখানে কমেন্ট করো তো কাইন্ডলি, সবাই একটু কমেন্ট করো। ত্রিপ্রকোষ্ঠ নামটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, ত্রি তার মানে এখানে লিড কয়টা থাকবে বলতো? ত্রিতে 3, তার মানে লিড থাকবে তিনটা লিড থাকবে। কয়টা? তিনটা লিড। এখন এই তিনটা লিড কোথায় সংযুক্ত হবে? প্রথম কথা, দ্বিপ্রকোষ্ঠে লিড ছিল কোথায়? একটা রাইট অ্যাট্রিয়ামে সংযুক্ত ছিল, একটা রাইট ভেন্ট্রিকলে সংযুক্ত ছিল। এখন দুইটা লিডের তো আমাদের মামলা চুকে গেছে, যেহেতু আমরা জানি যে দ্বিপ্রকোষ্ঠে কোথায় লিড সংযুক্ত করব। তো যখন ত্রিপ্রকোষ্ঠ হবে তখন আরো একটা অতিরিক্ত লিড লাগবে। তো এই অতিরিক্ত লিডটা কোথায় সংযুক্ত হবে? রাইট। তো ত্রিপ্রকোষ্ঠে যে আরো একটা অতিরিক্ত লিড থাকবে সেটা লেফট ভেন্ট্রিকলের সাথে সংযোগ হবে। কোথায়? লেফট ভেন্ট্রিকলের সাথে সংযুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারের তিনটা লিডের মধ্যে কোথায় কোথায় তিনটা লিড সংযুক্ত হবে? একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে সংযুক্ত হবে, আরেকটি রাইট ভেন্ট্রিকলে, এবং তৃতীয় বা সর্বশেষ লিডটি হবে লেফট ভেন্ট্রিকলে সংযুক্ত। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারে কোথায় কোথায় লিড সংযুক্ত করব। এর বাইরে আমাদের আর কিচ্ছু লাগবে। রাইট, রিজভি আহমেদ তিনটা বলেছে, থ্যাংক ইউ। আমি সবার কাছ থেকে আশা করতেছি এভাবে তোমরা একটু আনসার গুলো দেওয়ার চেষ্টা করো। এবার দেখো আমরা সবাই একটু রিঅ্যাক্ট দিয়ে দাও। আমি আবারও বলছি, যাদের ভালো লাগছে ক্লাসটা তোমরা সবাই একটু রিঅ্যাক্ট দিয়ে দাও। এবার আমরা একটু যাবো সামনের দিকে। আমাদের মোটামুটি কিন্তু এইটা নিয়ে পেসমেকার নিয়ে কথাবার্তা মোটামুটি শেষ। এবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। কি বললাম? ওপেন হার্ট সার্জারি। আমাদের কিন্তু এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আই রিপিট, শুধু তোমরা এই জিনিসগুলাই কিন্তু মোটামুটি পড়বা। ওপেন হার্ট সার্জারি পড়ার আগে আমাদের আরেকটা জিনিস আমরা জেনে নেব, সেটাকে আমরা বলি জাংশনাল টিস্যু। কি বলি? জাংশনাল টিস্যু। এখন দুইটা টার্ম আমাদের একটু জানতে হবে। একটাকে বলি আমরা সিনসাইটিয়াম, সিনসাইটিয়াম, আর আরেকটাকে বলি জাংশনাল টিস্যু। এখন এই জাংশনাল টিস্যুর সাথে তোমরা অনেকেই পরিচিত, কিন্তু এই সিনসাইটিয়ামের সাথে তোমরা কিন্তু পরিচিত না।
তো হোয়াট ইজ সিনসাইটিয়াম, হোয়াট ইজ জাংশনাল টিস্যু? দেখো আমাদের হৃৎপিণ্ডে কিন্তু অনেকগুলো কোষ আছে, রাইট? হৃৎপিণ্ডের যে হৃৎপেশি থাকে, হৃৎপেশিতে বা হৃৎপিণ্ডে যাই বলি, হৃৎপেশিতে অনেক কোষ থাকে। হ্যাঁ, অনেক অনেক কোষ থাকে। তো অনেকগুলো কোষ থাকে। তো এখন অনেকগুলো কোষ থাকলেও ধরো আমরা ধরে নিলাম, সাপোজ আমি জাস্ট বলার সুবিধার্থে, ধরো হৃৎপেশিতে 1 লক্ষ কোষ আছে, 1 লক্ষ কোষ আছে। এই 1 লক্ষ কোষের প্রত্যেকটা কোষের কিন্তু ভিন্ন ভিন্ন কাজের ক্ষমতা থাকে, প্রত্যেকটা কোষ কিন্তু আলাদা। কিন্তু হৃৎপেশির এই 1 লক্ষ কোষই, অর্থাৎ পুরা হৃৎপিণ্ডে যে এত কোষ আছে, কিন্তু প্রত্যেকটা কোষই একটা কোষের মতো আচরণ করে। এই যে 1 লক্ষ কোষ আছে, এই 1 লক্ষ কোষই একটা কোষের মতো আচরণ করে। যখন আমাদের এই যে কন্ট্রাকশন চলে, একটা কোষের মতো আচরণ করে। মানে বিষয়টা কেমন? ধরো এ যদি মনে করো আমাদের প্রথম কোষটা যদি হয় একটু স্লো গেছে, তো আমাদের বাকি 99,99,999টা কোষও স্লো যাবে। আবার একটা যদি আমাদের দ্রুত যায়, তো বাকিগুলো দ্রুত কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটা কোষ একটা কোষের মতো কাজ করবে। একটা টিম যেমন কাজ করে, সো এখানে এই হৃৎপেশিগুলো, প্রত্যেকটা কোষগুলো একত্রে মিলিত হয়ে একটা টিমের মতো কাজ করবে। সহজ কথা, একটা কোষের মতো আচরণ করবে। এই যে এতগুলো কোষ কিন্তু প্রকৃতপক্ষে একটা কোষের মতো আচরণ করতেছে, এই জিনিসটাকেই বলা হয় সিনসাইটিয়াম। এটাকেই বলা হয় কি? সিনসাইটিয়াম। তাহলে সিনসাইটিয়াম টার্মটা কি আমরা বুঝলাম। তাহলে এখন সিনসাইটিয়াম এই ধর্মটা কার মধ্যে পাবো আমরা? হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু সিনসাইটিয়াম ধর্মটা পাবো। এটা আমার মনে হয় যারা দেখতেছো ম্যাক্সিমামই জানতা না, সো জেনে নিলা। ওকে, তো দেখো এবার আমরা একটু সামনের দিকে যাই। আমাদের সিনসাইটিয়ামটা গেল, এরপরে আমাদের জাংশনাল টিস্যু জিনিসটা কি? জাংশনাল টিস্যুর ক্ষেত্রে আমাদের যে অনেকগুলো নোড আছে না, আমাদের হার্টের কিন্তু অনেকগুলো নোড আছে। দেখবা এস এ নোড, এই এভি নোড, বান্ডল অফ হিজ, পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু যেটাই বলি, এই যে জিনিসগুলো, এইগুলোর এই সবগুলোকে একত্রে বলা হয় জাংশনাল টিস্যু। এগুলোকে কি বলা হয়? জাংশনাল টিস্যু। এখন প্রশ্ন আসতে পারে নিচের কোনটি জাংশনাল টিস্যুর উদাহরণ নয়? এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, সলিমুদ্দি। আনসার হবে কি? সলিমুদ্দি, রাইট? সো এইগুলোকে আমরা বলি জাংশনাল টিস্যু। এখন এই যে বান্ডল অফ হিজের এইচটা কেন ক্যাপিটাল লেটার, এটা কি কেউ বলতে পারবা? এইচটা কেন ক্যাপিটাল লেটারে? এটা অনেক সময় প্রশ্ন জাগে না, যেখানে এইচ কেন ক্যাপিটাল লেটারে দেওয়ার দরকার ছিল। এখন অনেকে মনে করে এই এইচটা বোধহয় কারো নাম, এই জন্য এইচটা ক্যাপিটালে দেয়া, কিন্তু আসলে এই এইচটা সেরকম কিছু না, ঠিক আছে? এইটা কিন্তু সেই হিজই। কিন্তু কথা হচ্ছে এই এইচটা আমার কেন বড় হাতে দিল? আসলে এই বান্ডল অফ হিজটাকে বলা হয়, ওই বান্ডলটা কোত্থেকে উৎপত্তি হয়েছে সেটা সম্পর্কে বিজ্ঞানীরা একটা সুস্পষ্ট ধারণা দিতে তখনও ব্যর্থ ছিল বা ব্যর্থ হয়। তো তারা আসলে খুঁজে পায় না আসলে এটা ঠিক এই মেকানিজমটা এখানে কিভাবে আসছে। তো এজন্য তখন যেহেতু তারা এই মেকানিজমটাকে বিশ্লেষণ করতে ব্যর্থ হয়, এজন্য তারা মনে করেন যে এটা আসলে ঈশ্বর প্রদত্ত একটা স্পেশাল কিছু। এই জন্য তারা ঈশ্বরের নামের ক্ষেত্রে হিজ বোঝাইতে গেলে হিজটা হয় কি ক্যাপিটালে। এই জন্য এটা যে এই বান্ডলটা ঈশ্বরের বান্ডল, এটা বোঝানোর জন্য এই এইচটা স্মল লেটারে না দিয়ে ক্যাপিটাল লেটারে দেয়া। সো আমার মনে হয় এই জিনিসটা তোমরা নতুন জানলা। দেখো আমরা একটু সামনে যাই। এরপরে আমাদের হচ্ছে কি ওপেন হার্ট সার্জারি নিয়ে আমরা কথা বলছিলাম, তার মাঝে অনেকগুলো কথা বলছি, সেগুলো যুক্তি আছে, কারণ সেগুলো আমরা পরে ইনশাআল্লাহ ক্লাস কন্টিনিউ করলে বুঝতে পারবে যে কেন আমরা বলছি ওপেন হার্ট সার্জারির সাথে এই কথাগুলো। দেখো ওপেন হার্ট সার্জারি নামটা একটু খেয়াল করো তো, এমন একটা সার্জারি যেই সার্জারিতে কি করা হবে? পুরো বুকটাকে ওপেন করে নেওয়া হবে, পুরো বুকটাকে ওপেন করে নেওয়া হবে, ঠিক আছে? সো যেহেতু এই সার্জারিতে পুরো বুকটাকে কি করা হবে? ওপেন করে নেওয়া হবে, এই জন্য এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। সো ওপেন হার্ট সার্জারি কিন্তু একটা অনেক বড় ধরনের একটা অপারেশন। তুমি চিন্তা করো তোমার পুরো বুকটাকে উন্মুক্ত করে এটা করা হবে। তো বলা হয়ে থাকে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হয়। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওনার ওপেন হার্ট সার্জারি করা হয় অনেক ছোটবেলায় একবার, পরবর্তীতে উনি যখন এই যে মিরাজে যান তার পূর্বেও তার ওপেন হার্ট সার্জারি করা হয়। সো এটা গেল। এরপরে আমাদের এখন কাজ ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে আমাদের কে আবিষ্কার করেন এটা প্রথমে জানবো। এটা সর্বপ্রথম 1950 সালে এই ধরনের পদ্ধতি আবিষ্কৃত হয়, 1950 সালে। এবং এইটা করেন একজন সার্জন, তার নাম কি? ডক্টর উইলফ্রেড। ডক্টর উইলফ্রেড নামক একজন সার্জন প্লাস বিজ্ঞানী বলি, ইনি সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি বা এই অপারেশনটা করেন। তাহলে ওপেন হার্ট সার্জারি করেন কে? ডক্টর উইলফ্রেড। কত সালে? 1950। এখন এই সার্জারিটা কত ধরনের হইতে পারে? এই সার্জারিটা বিভিন্ন ধরনের হইতে পারে। মোটামুটি আমরা বলি এটা হচ্ছে 3 ধরনের এই সার্জারি হইতে পারে। কয় ধরনের? 3 ধরনের। প্রথম একটা হচ্ছে আমরা বলি অন পাম্প সার্জারি। আই রিপিট, প্রথম একটাকে বলি আমরা অন পাম্প সার্জারি। অন পাম্প সার্জারি, অন পাম্প বা নন বিটিং সার্জারি। অন পাম্প বা নন বিটিং সার্জারি। এটাকে কেন অন পাম্প বলা হয়, কেন নন বিটিং সার্জারি বলা হয়? দেখো এইখানে নন বিটিং বলতে কি বোঝানো হচ্ছে? হার্টটা বিট করে না, হার্টের বিট তখন বন্ধ করে রাখা হয়। তাহলে এখন হার্টের বিট বন্ধ করে রাখলে সে মানুষটা কি হবে? মানুষটা তো মারা যাবে, তাই না? আমরা সেটাই তো ভাবি। কিন্তু তাইলে বিট বন্ধ করে কিভাবে রাখা যাইতে পারে, এটা একটা প্রশ্ন আসতে পারে, রাইট? তো এখন কথা হচ্ছে এইটাই মেইনলি করা হয় কি, এই যে হৃৎপিণ্ডটাকে বন্ধ করে সাময়িক একটা হৃৎপিণ্ড হিসেবে কৃত্রিম যন্ত্র ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কি? হার্ট লাং মেশিন। কি বলি? হার্ট লাং মেশিন। তো এই হার্ট লাং মেশিনটা খুব গুরুত্বপূর্ণ। সাময়িক হিসাবে আমরা এই হার্ট লাং মেশিনটা তার হৃৎপিণ্ডের কাজটা করা শুরু করে। যেহেতু এই হার্ট লাং মেশিনটা দিয়ে হৃৎপিণ্ডের স্পন্দন বা বিটিং এর কাজ করা হয়, আমাদের যে রিয়েল যে হার্টটা রয়েছে সেটা কখন বিট করে না। এই জন্য এই পদ্ধতিটাকে বলি আমরা নন বিটিং। এবং বাইরে থেকে যেহেতু পাম্পিং এর ব্যবস্থা করা হয়, এই জন্য বলি অন পাম্প। কিসের মাধ্যমে পাম্পিং এর ব্যবস্থা করা হচ্ছে? হার্ট লাং মেশিনের মাধ্যমে পাম্পিং এর ব্যবস্থা করা হচ্ছে। এই জন্য এই ধরনের ওপেন হার্ট সার্জারিকে বলি অন পাম্প বাই হার্ট লাং মেশিন অথবা নন বিটিং, বিকজ হৃৎপিণ্ড সেই সময় স্টপ থাকে। এবং শুধু স্টপ না, এই অবস্থায় কিন্তু হৃৎপিণ্ডটা পুরো, সহজ কথা বলতে গেলে এই সময় হৃৎপিণ্ডে রক্ত শূন্য রাখা হয়। এই অন পাম্প সার্জারিতে কি হবে? হৃৎপিণ্ড রক্ত শূন্য থাকবে। কি থাকবে? হৃৎপিণ্ড রক্ত শূন্য থাকে। এটা একটু মাথায় রাখবা। তো অন পাম্প সার্জারি বা এই সার্জারিটা সম্পর্কে জানলাম। ওয়ালাইকুম আসসালাম রিতু রহমান রিঙ্কি। ওকে, দেখো এরপরে আমরা একটু সামনের দিকে যাব। সবাইকে বলছি যারা এখনো রিয়াক্ট দাওনি দ্রুত একটু রিয়াক্ট দিয়ে দাও। সবাই রিয়াক্ট দিয়ে দাও। আমাদের সাথে এই মুহূর্তে 10 জনের মতো দেখতেছো। দেখো এরপরে আমরা যাব কি? অফ পাম্প সার্জারি। কি সার্জারি বলবো? অফ পাম্প সার্জারি। অফ পাম্প সার্জারিটা কি? অফ পাম্প অর্থাৎ এইটার ক্ষেত্রে বা বিটিং হার্ট সার্জারি বা বিটিং হার্ট সার্জারি বলি আমরা। বিটিং হার্ট সার্জারি কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের হার্ট লাং মেশিনটা, আই রিপিট, এই ক্ষেত্রে আমাদের হার্ট লাং মেশিনের ব্যবহৃত হয় না। অফ পাম্প বা বিটিং হার্ট সার্জারিতে হার্ট লাং মেশিন ব্যবহৃত হয় না। আই রিপিট, এতে হার্ট লাং মেশিন ব্যবহৃত হয় না। আই রিপিট, এতে হার্ট লাং মেশিন ব্যবহৃত হয় না। এখন মেডিকেলে প্রশ্ন করতে পারে যে কোনটাতে হার্ট লাং মেশিন ব্যবহৃত হয় না, অন পাম্প সার্জারি নাকি আমাদের অফ পাম্প সার্জারি? আনসার কি হবে? অফ পাম্প বা বিটিং হার্ট সার্জারিতে হার্ট লাং মেশিন ব্যবহৃত হয় না, হয় না। এখন এইটাতে কেন বিটিং হার্ট বললাম? কারণ এই সময় কিন্তু হৃৎপিণ্ড স্পন্দিত থাকে। কি থাকে? এই সময় হৃৎপিণ্ড স্পন্দিত থাকে। এই জন্য এটাকে বলি আমরা বিটিং হার্ট সার্জারি। এবং এই বিটিং হার্ট সার্জারির ক্ষেত্রে মজার বিষয় হলো এইখানে কিন্তু সব সময় মনে রাখবা, এইখানে হৃৎপিণ্ডটাকে একটু স্লো করে দেওয়া হয়। কি করা হয়? হার্টটার যে রেট, হার্ট রেটটাকে কি করে দেওয়া হয়? স্লো করে দেওয়া হয়। ওষুধ প্রয়োগের মাধ্যমে হার্ট রেটটাকে স্লো করে দেওয়া হয় এই অফ পাম্প বা বিটিং সার্জারি। তো এবার দেখো আরো এক ধরনের সার্জারি আছে আমাদের ওপেন হার্ট সার্জারি, যেটাকে আমরা বলি রোবোটিক সার্জারি। কি বলি? রোবোটিক সার্জারি বলি বা রোবট অ্যাসিস্টেড সার্জারি বলা হয়ে থাকে। রোবট অ্যাসিস্টেড সার্জারি বা রোবোটিক সার্জারি বলা হয়ে থাকে। এখন এই রোবোটিক সার্জারি কি?
এই অপারেশনটা করা হয় রোবোটিক হাত ব্যবহার করে। কি করে? রোবোটিক হাত ব্যবহার করে। অর্থাৎ আমাদের এখানে একটা কম্পিউটার থাকে, যে কম্পিউটারটা নিয়ন্ত্রণ করেন প্রধান সার্জন, এবং ওই যে কম্পিউটার এর নির্দেশ অনুযায়ী সার্জারির যে হাত দিয়ে হয় সেই হাতটা কি? রোবোটিক হাত। অর্থাৎ সার্জারি করবে রোবট, কিন্তু সেটার কম্পিউটার বা যেটার যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রণের কাজ করবে আমাদের সার্জন। অর্থাৎ বলা যেতে পারে এখানে রোবটটাকে সরাসরি তার সাথে টাচ করাচ্ছি, কিন্তু সার্জারিটা নিয়ন্ত্রণ করতেছেন কে? আমাদের কার্ডিয়াক সার্জন। এই জন্য এটাকে বলা হয় রোবট অ্যাসিস্টেড সার্জারি। এবং এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা সার্জারি। এটা হচ্ছে সব থেকে উন্নত প্রকারের ওপেন হার্ট সার্জারি, সব থেকে উন্নত ওপেন হার্ট সার্জারি। ঠিক আছে, সব থেকে উন্নত ওপেন হার্ট সার্জারি। এবং এইটা এই ধরনের অপারেশন খুব সূক্ষ্ম হয় এবং এগুলোর সাকসেস রেট তুলনামূলকভাবে অন্যগুলোর তুলনায় বেশি থাকে। তো তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। এখন আমি সবাইকে বলবো যে যারা এখনো রিয়াক্ট দাওনি, কাইন্ডলি একটু রিয়াক্ট দিয়ে দাও। ঠিক আছে, যে 16 জন দেখতেছো সবাই একটু কাইন্ডলি রিয়াক্ট দিয়ে দাও। মানে আমরা ক্লাস নেই, ক্লাসগুলো তোমরা যদি সবাই একটু রিয়াক্ট দাও তাহলে আমাদের ভালো লাগবে। আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দাও। শেয়ার করলে দেখবা তোমাদের আরো অনেক ফ্রেন্ডরা আসবে। আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে একটু মেনশন করে দিতে পারো। ঠিক আছে, তো আমরা ওপেন হার্ট সার্জারিটা মোটামুটি জেনে ফেললাম। এর বাইরে আমাদের ওপেন হার্ট সার্জারি সম্পর্কে আর বেশি কিছু জানার দরকার নাই। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটাকে হচ্ছে এনজিওপ্লাস্টি। কি সম্পর্কে জানবো? এনজিওপ্লাস্টি সম্পর্কে জানবো। এনজিওপ্লাস্টি এই এনজিওপ্লাস্টিটা কি? প্রথম কথা দেখো, আমাদের হৃৎপিণ্ডের, ধরো এটা একটা করোনারি ধমনী, ধরে না আমি বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, এখন এই যে করোনারি ধমনী আছে, করোনারি ধমনীতে যদি কোনো কারণে ব্লক তৈরি হয়, ধরো এরকম ভাবে করোনারি ধমনী ব্লক হয়ে গেছে, বা এর যে লুমেনটা দেখতেছো না, লুমেনটা কোনো কারণে এইভাবে সরু হয়ে গেছে। তো করোনারি ধমনীর যখন লুমেন সরু হয়ে যায়, মাথায় রাখবা, লুমেন যখন সরু হয়ে যায় তখন কি হয় বলতো? তখন কিন্তু হার্ট পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না। যেহেতু এখান থেকে রক্ত ঠিক মতো যাইতে পারতেছে না, সো হার্ট কিন্তু তখন কি হবে না? পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং রক্ত হার্ট পাবে না। অর্থাৎ কি হবে? অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করবে, রাইট? কিন্তু হার্টের তো অক্সিজেন আর শক্তি প্রয়োজন, তাই না? এবং এখানে শক্তির পরিমাণও কমতে শুরু করবে। কিন্তু হার্টের শক্তি যদি কমে যায়, রাইট, তাহলে কি হবে? তাহলে কিন্তু হার্ট ঠিক মতো পাম্প করতে পারবে না। আই রিপিট, হার্টের শক্তি যদি কমে যায় তাহলে হার্ট কিন্তু ঠিক মতো পাম্প করতে পারবে না। আর হার্ট যদি ঠিক মতো পাম্প না করতে পারে তাহলে কিন্তু আমাদের বডি মেকানিজম ঠিক থাকবে না। তো যেহেতু এখানে অক্সিজেনটার পরিমাণ কমে যায়, তো তখন কি হয় জানো? তখন আমাদের হার্ট চাইতে সর্বোচ্চ পরিমাণে কন্ট্রাকশন করানোর জন্য, এই জন্য হার্টের যে মাইটোকন্ড্রিয়া থাকে, এই মাইটোকন্ড্রিয়ার সাহায্যে সে কি করে? অবাধ শ্বসন প্রক্রিয়ায়, আই রিপিট, অবাধ শ্বসন প্রক্রিয়ায় তার অতিরিক্ত শক্তি উৎপাদন করে। কোন প্রক্রিয়ায়? অবাধ শ্বসন প্রক্রিয়ায়। আমরা কিন্তু প্রথম ক্লাসে এই কথাটা বলছি, অবাধ শ্বসন প্রক্রিয়ায়। তো এই অবাধ শ্বসন প্রক্রিয়ায় যখন সে শক্তি উৎপাদন করে, কোত্থেকে করে? পাইরুভিক অ্যাসিড থেকে সে অবাধ শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। আমরা কিন্তু গত ক্লাসেও বলছি, পাইরুভিক অ্যাসিড থেকে। তো এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন অবাধ শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করার চেষ্টা করে, তখন কি হয় বলতো? তখন উপজাত হিসেবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি অ্যাসিড তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো এই ল্যাকটিক অ্যাসিড যখন আমাদের হৃৎপেশিতে জমে, ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ যখন আমাদের হৃৎপেশিতে বেড়ে যায় বা হৃৎপেশিতে জমা হয়, তখন আমাদের কিন্তু বুকে ব্যথা শুরু হয়। তখন কি হয়? বুকে ব্যথা শুরু হয়। তার মানে আমাদের এই ধরনের কন্ডিশন হলে কি হবে? বুকে ব্যথা হবে। এবং এই বুকে ব্যথাটাকে আমরা কি বলি সহজ কথায়? সেটাকে বলি অ্যানজাইনা। কি বলি? অ্যানজাইনা বা বুকে ব্যথা। আর এইরকম যখন কন্ডিশন হয়, তখনই আমরা যে সার্জারিটা করি বা যে রিংটা পরাই সেটাকে আমরা বলি এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি। তাহলে এনজিওপ্লাস্টি করা হয় কোন রোগের কারণে? কারো যদি এনজাইনা থাকে, এনজাইনা থাকলে তারে এনজিওপ্লাস্টি করানো হয়। আই রিপিট, কারো যদি এনজাইনা থাকে তাহলে তখন তাকে এনজিওপ্লাস্টি করানো হয়। তাহলে এইটুকু আমরা জানলাম যে কিসের কারণে এনজিওপ্লাস্টি করি। এনজাইনা যদি কারো বডিতে থাকে তাহলে তখন তাকে এনজিওপ্লাস্টি করানো হয়। তো দেখো, এনজাইনা নিয়ে আমরা ওকে, সবাইকে থ্যাংক ইউ। ঋতু রহমান রিঙ্কি, তুমি অনেকে মেনশন করতেছো, ফাইন। আর যারা দেখতেছো সবাইকে বলবো একটু রিঅ্যাক্ট দিয়ে দাও। থ্যাংক ইউ যারা অলরেডি দিয়েছো, আর যারা দাও নাই তারা রিঅ্যাক্ট দিয়ে দাও।
তো দেখো এই যে এনজাইনার কথা বললাম, এইখানে আমাদের কিছু টার্ম আমরা একটু জেনে নিব। নাম্বার 1 কি আমাদের, দেখো এনজাইনা আবার আমাদের বিভিন্ন প্রকারের আছে, 3 প্রকারের। আমরা মেইনলি 2 প্রকার, কিন্তু প্রকৃতপক্ষে এনজাইনা হচ্ছে টোটাল 3 প্রকার। একটাকে বলি আমরা স্থিত এনজাইনা বা স্টেবল এনজাইনা, স্টেবল বা স্থিত এনজাইনা। আর একটাকে বলি আনস্টেবল বা অস্থির এনজাইনা, আনস্টেবল বা অস্থির এনজাইনা। আর আরো এক ধরনের এনজাইনা আছে যেটাকে বলা হয় প্রিঞ্জ মেটাল এনজাইনা। কি বলি? প্রিঞ্জ মেটাল এনজাইনা। এগুলো হচ্ছে আমাদের মাজেদা ম্যামের বই আছে, প্রিন্স মেটাল এনজাইনা, ও আলিম স্যারের বই। সো তোমরা এই দুইটা বই একটু ফলো করতে পারো এগুলো জানার জন্য। তো এই এনজাইনা গুলোর একটু লক্ষণগুলো কিন্তু পরস্পরের ভিন্ন। সো এই লক্ষণগুলো একটু আমরা জানবো। এই ভিন্ন ভিন্ন এনজাইনাতে ভিন্ন ভিন্ন লক্ষণ দেখা যায়, রাইট? তো এখন দেখো এই এনজাইনা গুলোতে আমরা কি কি লক্ষণ দেখা দিব সেগুলো একটু পড়বো, খুব যে বেশি জানবো সেটা না, হালকা পরিমাণে জানবো, যেটুকু আমাদের প্রয়োজন, তার বেশি আমাদের জানার দরকার নেই। কারণ অতিরিক্ত জানতে হয় না অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্টে সবসময় মানে যতটুকু প্রয়োজন ততটুকু জানতে হয়। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের একটা স্বতঃসিদ্ধ নিয়ম বলতে পারো। তো দেখো আমাদের এই যে এনজাইনার কথা যেহেতু বললাম, আমাদের 3 প্রকার এনজাইনা দেখালাম। এখন আমরা এই 3 প্রকার এনজাইনা নিয়ে খুব সংক্ষেপে একটু আলোচনা করব যে কোন এনজাইনা কখন হয়। তো মোটামুটি দেখো আমাদের প্রথম যে প্রকারটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে বলতেছি স্টেবল বা স্থির এনজাইনা। আই রিপিট, সেটাকে কি বলতেছি? স্টেবল বা স্থির এনজাইনা। এই এনজাইনাতে কি হয় জানো? তুমি যখন কাজ করবা তখন তোমার ব্যথাটা বেশি শুরু হয়। তুমি যখন কাজ করবা তখন তোমার ব্যথাটা বেশি শুরু হয়। আই রিপিট, যখন কাজ করবা, যখন তুমি পরিশ্রম করবা, এই যে সুস্থিত যে এনজাইনার কথা বললাম, আমরা একটু আলাদা করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সুস্থিত যে এনজাইনার কথা আমরা বলতেছি, সুস্থিত এনজাইনাটা কখন বাড়বে? এই এনজাইনাটা বাড়বে, সুস্থিত এনজাইনা কখন বাড়বে, রাইট? এরকম একটা প্রশ্ন আসে। তো এটা বাড়বে হচ্ছে মেইনলি যখন তুমি কাজ করবা, পরিশ্রম যখন করবা বেশি, তখন তোমার এই সুস্থিত এনজাইনা বা স্টেবল এনজাইনা বাড়বে। পরিশ্রম বলতে কি? যেমন ধরো তুমি সিঁড়ি বেয়ে যদি উপরে ওঠো, সিঁড়ি বেয়ে উপরে উঠতেছো, এ সময় যদি তোমার বুকে ব্যথা হয়, সিঁড়ি বেয়ে উপরে উঠলে যদি তোমার বুকে ব্যথা হয়, তাহলে ধরে নিতে হবে যে না তোমার এনজাইনা, এবং সেই এনজাইনাটা কি? সুস্থিত এনজাইনা। আর কি কারণে হইতে পারে? ইমোশনাল কারণে এনজাইনাটা বাড়তে পারে। ইমোশনাল বলতে কি? ধরো কেউ যদি প্রচন্ড কান্নাকাটি করে, প্রচন্ড কান্নাকাটি করে, তাহলে তার বুকে ব্যথা বাড়তে পারে। এবং যদি এরকম হয় তাহলে বুঝতে হবে তার এই বুকে ব্যথাটার কারণ কি? সুস্থিত এনজাইনা, সুস্থিত এনজাইনা। তাহলে স্টেবল এনজাইনা বা সুস্থিত এনজাইনা কখন বাড়ে? তোমরা যখন পরিশ্রম বেশি কেউ করে, সিঁড়ি বেয়ে উঠলে, তখন সুস্থিত এনজাইনা বাড়তে পারে। কেউ যদি কান্নাকাটি ইমোশনাল হয়ে যায়, তখন সুস্থিত এনজাইনা বাড়তে পারে। আর কি করলে এই এনজাইনা ভালো দেখা যাবে? দেখা যাচ্ছে বুকে প্রচন্ড ব্যথা হয়েছে কাজ করতে করতে, তুমি যদি রেস্ট নাও, তুমি যদি রেস্ট নাও, তাহলে কিন্তু এই এনজাইনাটা উপশম হবে বা রিলিভ হবে। তো এরকম রেস্ট নিলে যদি আমার ব্যথাটা চলে যায়, তাহলে আমার বুঝতে হবে যে এই এনজাইনাটা ছিল স্থির বা সুস্থিত এনজাইনা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? স্টেবল এনজাইনা। তো দেখো আমরা এবার একটু সামনের দিকে যাব। সুস্থিত এনজাইনা তো জানলাম, এবার আমরা জানবো কি? অস্থির এনজাইনা। কি বলি? অস্থির এনজাইনা। অস্থির এনজাইনাটাকে আমরা ইংরেজিতে বলি আনস্টেবল এনজাইনা। কি বলি? আনস্টেবল এনজাইনা, অস্থির এনজাইনা। তো এই আনস্টেবল বা অস্থির এনজাইনার ক্ষেত্রে কিছু টার্ম আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, এটা কতক্ষণ স্থায়ী হয়? অস্থির যে এনজাইনা আছে সেটা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। কত মিনিট? 5 থেকে 30 মিনিট। 5 থেকে 30 মিনিট। অস্থির এনজাইনা কত মিনিট? 5 থেকে 30 মিনিট এটা স্থায়ী হবে। এবং এই যে এনজাইনা, এই এনজাইনাকে কিন্তু একটা কথা বলা হয়, এনজাইনাকে বলা হয় হার্ট অ্যাটাকের পূর্বসূরি। অর্থাৎ এই হার্ট অ্যাটাকের আগে কিন্তু এই এনজাইনাটা দেখা দেয়, হার্ট অ্যাটাকের পূর্বসূরি। তোমার যদি বুকে ব্যথা হয়, এরকম হয়, তাহলে ধরে নিতে হবে আমার এনজাইনা আছে। সো হার্ট অ্যাটাক যে কোনো সময় হতে পারে। সো উই শুড বি কেয়ারফুল অন দ্য টাইম। সো এবার গেল অস্থির এনজাইনাটা আমাদের কেমন হবে? এইটা কিন্তু তুমি পরিশ্রমের সাথে সম্পর্ক না। তুমি যদি বিশ্রামরত অবস্থায় থাকো তখনও ব্যথা হইতে পারে, বিশ্রামরত অবস্থায় থাকলেও কিন্তু এই ব্যথা হতে পারে। এটার জন্য কিন্তু এরকম কোনো বিষয় নয়। এবং কোন সময় হবে? এই ব্যথাটা বিশ্রামরত অবস্থায় কিন্তু হবে, এবং এটা মোটামুটি দীর্ঘ সময় ধরে থাকে। দেখো প্রায় 5 থেকে 30 মিনিট এই ব্যথা থাকতে পারে। তাহলে অস্থির এনজাইনা জানলাম। এখন থার্ড আর একটা এনজাইনার কথা বলছিলাম আমরা, সেটা কি? সেটা হচ্ছে প্রিঞ্জ মেটাল এনজাইনা। কি এনজাইনা বলছিলাম?
প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। যারা এখনো রিয়াক্ট দাও নাই সবাইকে আমি বলবো একটু রিয়াক্ট দিয়ে দাও, সবাই কাইন্ডলি একটু রিয়াক্ট দিয়ে দাও, তাহলে আরো অনেকের কাছে পৌঁছাবে। প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা, প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। তো এই প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনাটা কি? যদি কোনো অ্যাঞ্জাইনা দেখি যে আমাদের বাড়তেছে কোনো ওইরকম সময় দেয়, ঘুমের মধ্যে দেখা যাচ্ছে তুমি বিশ্রামরত অবস্থায় রয়েছে, অথবা ঘুমের মধ্যে আছো, অথবা ঠান্ডা ওয়েদার, দেখা যাচ্ছে ঠান্ডা পড়তেছে, ঠান্ডা ওয়েদার রয়েছে, এরকম সময় যদি তোমার বুকে ব্যথাটা বাড়ে, যে ঘুমের মধ্যে বুকের ব্যথাটা বাড়ছে বা ঠান্ডা অবস্থা হয়েছে, ঠান্ডা ওয়েদার আসছে, তখন বুকের ব্যথাটা বেশি বাড়ে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই অ্যাঞ্জাইনাটা কি ধরনের অ্যাঞ্জাইনা, সেটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। আই রিপিট, সেটাকে আমরা কি বলবো? প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। তাহলে এইগুলা যে কোনো সময় হইতে পারে, হইতে পারে বিশ্রামের সময়, ঘুমের মধ্যে, ঠান্ডা অবস্থায়। তাহলে এখন যদি আমরা কোশ্চেনটাকে একটু মানে তোমাদের জন্য একটু ঘুরায় দিই বা জিনিসটাকে একটু সোজা করি বলতে পারি, সোজাও বলতে পারো ঘুরায়ও বলতে পারি, যে ধরো আমাদের বলা হইলো যে বলতো কোন অ্যাঞ্জাইনাতে আমাদের এখানে যে কোনটা, কোন অ্যাঞ্জাইনার ব্যথা ঘুমের মধ্যে, কোন অ্যাঞ্জাইনার ব্যথা ঘুমের মধ্যে দেখা দেয়, অ্যাঞ্জাইনার ব্যথা ঘুমের মধ্যে দেখা দিবে, রাইট? ঘুমের মধ্যে দেখা দিবে। তাহলে এখন এইটার আনসার কি হবে বলতো? এইটার কিন্তু আমার মোটামুটি, যেহেতু আমরা বলছি ঘুম অথবা ঠান্ডা ওয়েদারে কোন অ্যাঞ্জাইনা দেখা দেয়, ঘুম বা ঠান্ডা ওয়েদারে কিন্তু আমাদের প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা দেখা যায়, তখন কিন্তু আনসারটা হবে প্রিন্স মেটাল। এখন অনেকের ক্ষেত্রে এই প্রিন্স মেটাল শব্দটা অপরিচিত, বিশেষ করে যারা শুধু গাজী আজমল স্যারের বই পড়ছো তারা কিন্তু এটা জানবা না। কিন্তু আমি আবার বলছি তোমাদেরকে, শুধু একটা রাইটারের বই, গাজী আজমল স্যারের বই পড়ো, আর এই যে অতিরিক্ত ইনফরমেশন সেটা আমরা আমাদের কোচিং থেকে তোমাদেরকে প্রোভাইড করব, নোটস আকারে বা বিভিন্ন শীট আকারে। সো আমি আবারও বলছি, দেখো আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে যে আসলে আমরা কিভাবে ক্লাস নেই, কিভাবে আমাদের এই সিস্টেমটা চলবে। আমাদের আগামী 17ই আগস্ট থেকে কিন্তু আমাদের এই কোচিং শুরু হতে যাচ্ছে। আই রিপিট, আমাদের 17ই আগস্ট থেকে কিন্তু এইচএসসি 21 ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। প্লাস যারা সেকেন্ড টাইমার আছো, তো যারা এইচএসসি 21 ব্যাচ সেকেন্ড টাইমার আছো, আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সে কিভাবে ভর্তি হবা সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রাখছি। সেটা আমাদের কোর্স ফি হচ্ছে 12,000 টাকা। তবে তুমি যদি একবারে পে করো তাহলে তুমি কিন্তু এই 12,000 টাকার কোর্সটা মাত্র 10,000 টাকায় তুমি ভর্তি হইতে পারবে। আর তুমি যদি মনে করো যে না আমি 2 কিস্তিতে পরিশোধ করব টাকাটা, সেটাও করতে পারো। 2 কিস্তিতে পরিশোধ করার নিয়ম হচ্ছে প্রথম ভর্তির সময় 6,000 টাকা এবং ভর্তির 1 মাস পরে বাকি 6,000 টাকা তোমাকে দিতে হবে, অর্থাৎ 1 মাস ক্লাসের পরে। তো তাহলে আমরা মোটামুটি জানলাম। আর আমরা কি কি দিব? আমরা কিন্তু তোমাদেরকে আমাদের যে স্পেশাল নোটস আছে সেটা প্রোভাইড করব, নিয়মিত এক্সাম থাকবে এবং এই নোটস গুলো দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্লাস তোমাদেরকে আমরা যে ক্লাসগুলো কোথায় নেওয়া হবে, ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে নেওয়া হবে। তোমাদের ভর্তি হওয়ার জন্য যে প্রসিডিউর গুলো আছে, অর্থাৎ যে বিকাশ নম্বর, রকেট নম্বর, নগদ নম্বর দেওয়া আছে, সেগুলো যে কোনোটাতে তোমাদের ভর্তি ফিটা পে করবা। পে করার পরে আমাদেরকে একটা মেসেজ করবা। মেসেজ করলে আমরা তোমাদের ওই মেসেঞ্জারে বা ওই মেসেজে রিপ্লাই দিয়ে গ্রুপ লিংকটা পাঠিয়ে দিব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আমাদের এনজিও প্লাসটি নিয়ে এখনো অনেক কথা রয়েছে। ইনশাআল্লাহ আমরা আজকে হোক অথবা আগামী কালকে এই এনজিও প্লাসটি নিয়ে বাকি যে অংশটুকুর ক্লাস রয়েছে সেটুকু আমরা লাইভ নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সবাইকে বলি, তোমরা গ্রুপে তোমাদের যে সকল ফ্রেন্ডস আছে সব ফ্রেন্ডসদেরকে গ্রুপে ইনভাইট দিয়ে দিবা। প্লাস এই ক্লাসের যে কমেন্ট বক্স আছে এতে সবাইকে মেনশন করে দাও। সবাইকে যদি মেনশন করে দাও দেখবা তোমার অনেক ফ্রেন্ডসরা দেখতে পারবে। প্লাস তখন ক্লাসগুলো করতে আরো বেশি ভালো লাগবে, একটু কম্পিটিটিভ হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।